গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক 5। দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ। টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কাপ্তাই হ্রদের পানি নামার ধীর গতিতে এখনও ভোগান্তিতে 11,000 মানুষ। বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে পেঁয়াজ, আদা ও ডিমের দাম। বৃষ্টির অজুহাতে সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। রাজশাহী নগরীর অর্ধেকের বেশি বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। 2 মাসে হাসপাতালে 3 শতাধিক রোগী, 4 জনের মৃত্যু। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। এর আগে জড়িতদের সিসিটিভির ফুটেজে শনাক্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এই ঘটনায়। এদিকে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পিটিয়ে আহত করার মামলায় 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান ছিলেন তিনি। একটি ঘটনার ভিডিও ধারণের জেরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে। চান্দনা চৌরাস্তায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক ব্যক্তিকে টার্গেট করেন। উৎপেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এ সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ওদের সাথে একটা পারাগড় হয়েছে, পারাগড় হইলে টাকাটা আমার পকেট থেকে নিয়ে গেছে। আমি সুস্থ বিচার চাই। আমার ভাইয়ের 2টা সন্তান, একটা 2টা ছেলে, ছোট ছোট। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে জড়িতদের। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এদিকে বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার ঘটনায় মামলা করেছেন তার মা আনোয়ারা বেগম। সাংবাদিক তুহিনকে হত্যা এবং সৌরভের উপর হামলার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দ্রুততম সময়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। যারাই জড়িত, রাজনীতি দলে হোক, রাস্তার লোক হোক, আর চিন্তায় হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। প্রতিবাদে কিশোরগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যে 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাদের ব্যাপারে পুলিশ কি বলছে, আর বাকি সবাইকে কি চিহ্নিত করা গেছে? দেখুন, আমি বিষয়টি নিয়ে বাসন থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আনা হয়েছে তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে বলে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। এবং তিনি বলছেন যে এই তাদের যে বিষয়টি সেটি এখনো জিজ্ঞাসাবাদ পর্যায়ে আছে। আর এখানে যিনি এডিসি আছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজ বিশ্লেষণ করে তারা 5 থেকে 6 জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন, যারা এই ঘটনায় অর্থাৎ চাপাতি দিয়ে কুপিয়ে তুহিনকে হত্যার সাথে সরাসরি যারা জড়িত ছিল, এই 5 থেকে 6 জনকে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছেন। তবে তিনি বলছেন যে তদন্তের সাথে তাদের নাম, পরিচয় এই মুহূর্তে তারা বলতে চাচ্ছেন না, যেহেতু তদন্ত পর্যায়ে আছে সেই কারণে এটি গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলতে চাচ্ছেন না। তবে যে 5 জন তারা শনাক্ত করতে পেরেছেন, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তাদের কয়েকজন গাজীপুরের স্থায়ী নিবাসী এবং বেশ কয়েকজন গাজীপুরের বাইরে বাড়ি রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন
স্থানীয় অপরাধ করে গাজীপুরে আসেন, আবার গাজীপুর অপরাধ সংগঠিত করে তারা আবার বাইরে চলে যান, এরকমটি বলছেন পুলিশের পক্ষ থেকে। এডিসি এখানে রবিউল ইসলাম তিনি আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। তবে এই যে নৃশংসভাবে গত রাত্রে যে ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনায় যিনি আহত হয়েছেন বাদশা মিয়া, তিনি যেটি বলছেন গণমাধ্যম কর্মীদের, যে গত রাত্রে তিনি যখন চৌরাস্তা অতিক্রম করতেছিলেন তখন এক নারী তাকে টার্গেট করেন এবং তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে এবং এক পর্যায়ে তাকে নারীকে থাপ্পড় দেন এবং এই ঘটনার পর নারীর সাথে থাকা যে দুর্বৃত্তরা ছিলেন তারা কিন্তু তাকে চাপাতি দিয়ে ধাওয়া দেয় এবং কয়েকটি কোপ দিয়ে আহত করে। এই সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও ধারণ করতে গেলে কিন্তু সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথারি কোপে এবং তিনি যখন একটি দোকানে গিয়ে আশ্রয় নেয় মসজিদ মার্কেট এলাকায়, সেখানে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এবং পুলিশ বলছে যে এই ঘটনায় তারা আইনগত যে ব্যবস্থা সেই প্রক্রিয়ায় তারা সম্পূর্ণ রূপে পরিচালনা করছেন এবং একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে অপরাধী ধরতে। এবং এই ঘটনায় নিহতের যে ভাই আছেন সেলিম, তিনি বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন অজ্ঞাতনামা আসামি করে। এবং এই ঘটনায় কিন্তু গাজীপুরে আজকে উত্তাল রয়েছে। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন এই সাংবাদিক নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এবং দুপুরের পর চান্দনা চৌরাস্তার কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের ঈদগাহ মাঠে মরহুম তুহিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার নামাজের পর তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ব্যাগ থেকে মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেওয়া হয়। এ সময় ওই ব্যাগ খুলে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এক সপ্তাহ ধরে পার্বত্য এলাকায় প্রায় 11,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাঁধের 16টি গেট দিয়ে পানি ছাড়া হয়েছে। অন্যদিকে বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে ধীরগতিতে পানি নামছে। এই কারণে বাড়ছে ভোগান্তি। বর্তমানে হ্রদের পানি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 108.70 ফুট উপরে বলে জানিয়েছে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে 3.5 ফুট করে ছাড়া হচ্ছে পানি। এর জেরে ধীরগতিতে পানি নামলেও এখনও হাজারো বাড়িঘর তলিয়ে আছে। ডুবে আছে অর্ধশত প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট। জেলায় পানিবন্দী আছে প্রায় 10,000 মানুষ। 5টা দিন ধরে পানিবন্দী ভাই, আমরা চুলা ডুবি গেছে, আমরা ভাত পানি রাঁধতে পারতেছি না। আমাদের খাট পালং ঘর বাড়ি সবকিছু ডুবি গেছে এবং কি আমরা রান্না বান্দা করে কোনো খাইতে পারতাছি না। আমরা খুবই কষ্টতে আছি। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি পানি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। তো আমাদের লংগদু সদর উপজেলা, বাগাছড়ি উপজেলায় আপনার পানির উচ্চতা বেড়েছে। ওখানে আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সব সময় এবং আপনার অ্যাক্টিভ রয়েছে। এদিকে কাপ্তাই লেকের পানি বাড়ায় 4 দিন ধরে পানিবন্দী খাগড়াছড়ির মহালছড়ির 6 গ্রামের 200 পরিবার। স্থানীয়রা জানায়, সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, ব্রিজপাড়া, কাপ্তাইপাড়া থেকে পানি নামছে ধীর গতিতে। সড়কে পানি থাকায় মহালছড়ি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে মোবালছড়ি ইউনিয়নের যোগাযোগ। লেকের পানি ঢোকার কারণে আমাদের এদিকে চলাফেরা কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষজন আসতে পারতেছে না। রাস্তার কাজ যদি সংস্কার করা হয়, আমি মিনিমাম 3 ফিট উচ্চতা বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এদিকে কাপ্তাই হ্রদের পানি প্রবাহে বেড়েছে কর্ণফুলীর নদীর স্রোত। এর জেরে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে আছেন সহকর্মী হিমেল চাকমা।
হিমেল, এখনো তো 11,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তো তাদের পরিস্থিতি জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয়েছে, আর এই পানি আসলে কতদিনে কমতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? আসলে যে অবস্থা, আমি যদি বলি রাঙামাটির যে বন্যার পরিস্থিতি, এটা কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে যে এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আমরা বলছিলাম যে 11,000, এটার সঙ্গে এটা আরো বাড়বে, কারণ রাঙামাটির মধ্যে লংগদু এবং বাঘাছড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দুই উপজেলা। এখানে কিন্তু এখনো হাজারো বাড়িঘর কিন্তু এখানে পানিতে মগ্ন। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাঙামাটি শহরের শান্তিনগর এলাকা। এখানে ইতিমধ্যে কিন্তু 100 শতাধিক বাড়িঘর কিন্তু পানিতে। তো একটা বিষয় বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে সহযোগিতা, অর্থাৎ শুকনো খাবার পাশাপাশি যে চাউলের ব্যবস্থা, সেটা কিন্তু অব্যাহত আসে। তবে একটা বিষয় যে আমরা বিগত সময়ে যেটা দেখেছি আর কি, যে মূলত 107 ফুট রাখলে পরে এই পানির লেভেলটা যদি 107 ফুট হয়, তখন যে মানুষের মধ্যে দুর্ভোগটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অর্থাৎ কম হয়। বাট এটা যখন 107 যখন ওভার হয়, তখন কিন্তু দুর্ভোগের একেবারে সীমা ছাড়িয়ে যায়, এবং সেই চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাঙামাটির যে পৌর শহরের যে, আমি যদি বলি রাঙাপানি, আসাম বস্তি, তবলসুরি, পুরাতন বাস স্টেশন, শান্তিনগর এলাকা, গর্জনতুলি, এ সমস্ত এলাকায় হাজারো পরিবার, অর্থাৎ রাঙামাটি পৌর শহরের মধ্যে হাজারো পরিবার কিন্তু পানিতে অলরেডি তারা এক প্রকারে খুব মানবেতর জীবনযাপন করতে পারছে। আমরা যদি বলি যে আসলে এই যে এই সংখ্যাটা আসলে কত স্পেসিফিক, সেটা কিন্তু আসলে জরিপ বা করা হয় না। কারণ একটা বিষয় বলা হয় যে যারা এখানে বসতি করেছে তারা ইলিগেলি ভাবে বসতি করা হয়েছে বলে ধারণা ধরা হয়, যখন এখানে আমরা সরকারি ভাবে তারা এই যে এগুলোর সঠিক তথ্যটা কিন্তু আমরা আসলে পাই না। তবে একটা বিষয় যে মানুষের মধ্যে মানবতার যে জীবন যাপন, গত 1 সপ্তাহ ধরে জীবন যাপন তারা করতেছে, এটা কবে হবে কমবে সেটাও তারা এখনো বলতে পারছে না। একটা বিষয় হচ্ছে কাপ্তাই হ্রদের পানির যেটা সর্বোচ্চ সারার যেটা, কিন্তু সেটা সারানো অব্যাহত আসে। বাট হচ্ছে যে যেহেতু পানি কিন্তু বেশি সারা সম্ভব হয় না, যার কারণে এই পানিটা কিন্তু এত মন চাইলেও কিন্তু বেশি, অর্থাৎ 4 ফুট অধিক কিন্তু সারানো যাচ্ছে না। যার কারণে যদি বেশি সারা হয়, সেক্ষেত্রে কাপ্তাই হ্রদের নিচের অংশে, কাপ্তাই বাঁধের নিচের অংশে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হওয়ার সমস্যা হয়। যার কারণে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ মন যদি চাইলেও কিন্তু তারা বেশি পানি ছাড়তে পারছে না। সবকিছু মিলে বর্তমানে পানির লেভেলটা হচ্ছে 108.75 ফুট MSL, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এতটুকু উপরে আছে। তবে এটা যদি 9 ফুট, অর্থাৎ 109 ফুট সর্বোচ্চ লেভেল, তা বুঝতেই পারছেন রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কিন্তু একেবারে বিপদ সীমা, একেবারে শুয়ে অবস্থায় আছে। তো যার কারণে দুর্ভোগের চিত্রটা কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। এটা কবে নির্ভর করবে, সেটা নির্ভর করছে বৃষ্টি এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কি পরিমাণ পানি সারে সেটার উপরে নির্ভর করছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির কাপ্তাই পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। রাঙামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ 7 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 8.4 মিলিমিটার। আর সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সীতাকুণ্ডে 93 মিলিমিটার। কম বেশি বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকবে। বর্তমান যে সিচুয়েশন, এটার পরবর্তীতে দেখা যাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। আর এ মাসে যেহেতু ধীরে ধীরে দিনের ব্যাপ্তিটা বৃদ্ধি পাচ্ছে, দিনের লেন্থটা বৃদ্ধি পাচ্ছে, দেখা যাবে যে ধীরে ধীরে টেম্পারেচারটা রাইজ করতে থাকবে। বৃষ্টির কারণে 1 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন। বাড়িঘর এবং সড়ক পানিতে ডুবে থাকায় নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। পুকুর, টিউবওয়েল পানিতে ডুবে থাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। স্থানীয়রা জানায়, বৃষ্টির কারণে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজীপুর, দুর্গাপুর, নরোত্তমপুর সহ বিভিন্ন ইউনিয়নে 1 মাসেরও বেশি সময় জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। খাল দখল, দূষণ ও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ না থাকায় এমন পরিস্থিতির
সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চুলের চকুর বুড়ে কোনো মতো বাসারিয়া পা করে আর না উনালে মুড়ু মেকা থানে আমরা কোনো নৌকা চলতে পারি না, স্কুলে হলো আইনে আইতেও পারে না। হাল আপনার ঠিক মতন খরণ করে নাই, বেড়াল বই পানি গলা আটকে দেখছি ওই জায়গা জায়গা আবর্জনা। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, 1 মাসেরও বেশি সময় ধরে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন, তাদের দুর্ভোগ কেমন, আর এতদিনেও কেন আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না পানি নিষ্কাশনে? আবু নাসের, একটু জানাবেন যে পানিবন্দী যে মানুষগুলো রয়েছে তাদের দুর্ভোগের চিত্র জানাবেন, পানি নিষ্কাশনের কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরের খবরে। টানা বৃষ্টি ও সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজি, ডিম ও ব্রয়লার মুরগির দাম। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে দেশের নানা জায়গা থেকে পণ্য সরবরাহ কম। চট্টগ্রামে গেল সপ্তাহেও 125 টাকায় বিক্রি হওয়া ডিম ডজনে 15 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 140 টাকায়। আর সবজির দাম গেল কয়েক সপ্তাহ ধরে বাড়তির দিকে। বর্তমানে আলু, পেঁপে ছাড়া সব সবজির দাম 80 থেকে 120 টাকায়। রাজশাহীর কাঁচা বাজারে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম, বাড়তি সবজির দামও। সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে মাংসের দামও। টানা বৃষ্টির কারণে 3 সপ্তাহ ধরে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে খুলনায়। এছাড়া গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। এক লেভেলে মাল চলতেছে, যেটা দিন যাতে তো খালি বাড়তেছে মালের রেট, প্রত্যেকটা মালের রেট বেশি। আপনার যেমন লুবিয়ার কেজি 120 টাকা। দাম এখন কমবে না, যখন আপনার উদিন মাস আসবে, বর্ষাকাল চলে যাবে, তখন এই সবজির দাম কমবে। গত সপ্তাহে আমরা 160 টাকা বিক্রি করছিলাম, এই সপ্তাহে আসি 10 টাকা বাড়তি। আগে জানিয়েছি, বৃষ্টির কারণে 1 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, 1 মাসেরও বেশি সময় ধরে সেখানকার মানুষ পানিবন্দী, তাদের দুর্ভোগের চিত্র জানাবেন। পানি নিষ্কাশনের কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? প্রতিবেদনে বেগমগঞ্জের কথা আমরা বলেছি, কিন্তু আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের একেবারে প্রাণকেন্দ্রে। নোয়াখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, এটি সুইপার কলোনি। এই কলোনির কি পরিস্থিতি আমাদের ক্যামেরায় আমরা যদি একটু দেখাই, এখানে প্রায় 300-র মতো মানুষ বসবাস করে, 50টি পরিবারে। প্রত্যেকটি ঘরের মধ্যে পানি, এবং এত বেশি পানি যে ঘরের আসবাবপত্র একেবারে নষ্ট হয়ে গেছে, এবং ঘরে অনেকে থাকতেই পাচ্ছেন না। শিশুদেরকেও স্কুলে দেয়া যাচ্ছে না। প্রত্যেকটি ঘরের সামনে পানি, রান্নাঘর পানিতে নিমজ্জিত হয়ে আছে। গবাদি পশু এবং তাদের যেই হাঁস মুরগি আছে সব পানিতে নিমজ্জিত হয়ে আছে, এবং স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের এই পরিস্থিতি, এই দুর্ভোগ একেবারে বৃষ্টি হলেই এই পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়। এই দুর্ভোগ গত প্রায় 10-12 বছর থেকে চলছে, এবং বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা, এই জলের যন্ত্রণা থেকে তারা কিছুতেই মুক্তি পাচ্ছেন না। জেলা শহরের একেবারে প্রধান সড়কের সাথেই এই পরিস্থিতি নোয়াখালী পৌরসভার, এবং এর পাশেই সরকারি আবাসিক এলাকা রয়েছে, হাউজিং স্টেট রয়েছে, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ এলাকাতে এই যে জলের এই জট, এটি একেবারে এখানকার মানুষ খুবই ক্ষুব্ধ, খুবই হতাশ, এবং তারা বলছেন যে প্রশাসন এবং নোয়াখালী পৌরসভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের উদাসীনতার কারণে তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ভোগান্তি থেকে তারা কিছুতেই মুক্তি পাচ্ছেন না, এবং এই পরিস্থিতিতে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদের নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে, বিশেষ করে পানিবাহিত রোগ।
কলেরা, আমাশয়, চর্মরোগ থেকে শুরু করে নারী এবং শিশুদের এসব রোগ বেশি দেখা দিয়েছে। পাশাপাশি এখানে আমাদের ক্যামেরায় এসছে নিশ্চয়ই এখানে যেই গবাদি পশু এরা লালন পালন করেন সেগুলোকে খাওয়া দেওয়াও কঠিন হয়ে পড়েছে। খাওয়ার খাদ্যের সংকট দেখা দিয়েছে পশুর, এবং তারা নিজেরাই আসলে রান্না করার কোনো উপায় নেই। রান্নাঘর একেবারে নিমজ্জিত হয়ে আছে। চুলা দেখা যাচ্ছে যে এই যে বাইরে চুলা রাখা হয়েছে, চুলাতে আগুন দেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখানে শিশু যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তারা আসলে ঘর থেকে বের হওয়ার উপায় নেই। এই যে এই একটি ঘর দেখা যাচ্ছে, হয়তোবা আমার ক্যামেরায়, এখানে বেডের পাশেই পানিতে নিমজ্জিত হয়ে আছে। একটু আগে এখান থেকে পানি অপসারণ করা হয়েছে, বালতি দিয়ে সেচ দিয়ে পানি সরানো হয়েছে। প্রত্যেকটি ঘরে একই অবস্থা হয়ে আছে। এটি একেবারে জেলা শহরের, যেমনটি বলেছি, প্রাণকেন্দ্রে এই অবস্থা। প্রতিটি ঘরের সামনে এবং প্রতিটি ঘরের ভেতরে পানিতে একেবারে সব নিমজ্জিত হয়েছে। এই যে রোগ ব্যাধি, শরীরে নানা রকম চর্মরোগ দেখা দিয়েছে মানুষের, এবং এই পরিস্থিতিতে এখানকার লোকজন খুব দ্রুততার সাথে তাদেরকে এই জলের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নোয়াখালী পৌরসভা, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে। তবে এখানকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে এই যে নোয়াখালী শহরে যতগুলো খাল রয়েছে, যতগুলো নালা নর্দমা রয়েছে, যতগুলো জলাধার রয়েছে, সেগুলোকে গত 50 বছর থেকে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, কখনো প্রশাসন জনপ্রতিনিধিদের নির্লিপ্ততায় দখল দূষণ করা হয়েছে। তারা নির্লিপ্ততার অভিযোগ করেছেন। ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। রাজশাহীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এডিস মশার লার্ভা। স্বাস্থ্য বিভাগের এক জরিপে নগরীর 57 বাড়িতেই পাওয়া গেছে এডিস মশার উপস্থিতি। এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্ষা শুরুর পর থেকেই এবারও রাজশাহীতে ছড়িয়ে পড়ে ডেঙ্গু সংক্রমণ। গত 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক রোগী। এদের মধ্যে মারা গেছেন 4 জন। আমরা যেটি লক্ষ্য করছি, আমাদের বেশিরভাগ রোগী কিন্তু রাজশাহী বা তার আশপাশের, এবং এর বড় একটি এপিসেন্টার আমরা বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। আগে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ রোগীগুলোর কিন্তু ঢাকা বা অন্য শহরে ভ্রমণের একটা ইতিহাস ছিল। এবছর আমরা লক্ষ্য করছি এই ধরনের ঘটনা নেই বললেই চলে। নগরীর 5টি ওয়ার্ডে জরিপ চালিয়ে ডেঙ্গু মশার উদ্বেগজনক উপস্থিতি খুঁজে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাভাবিকভাবে থাকে, এটা বাড়ির মালিকরা অজান্তেই থাকে। প্লাস্টিক পট, দইয়ের পাত্রগুলো দই খেয়ে ফেলে রাখে, ডাব খেয়ে ডাবের ইয়েগুলো খোলাগুলো রাখে, ফুলের টব, আর বর্তমানে হচ্ছে ছাদ বাগান বেড়ে গেছে, ছাদে অনেক ফুলের টব থাকে, এগুলোতেও এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। পুরো নগরীতেই ডেঙ্গুর লার্ভা ছড়িয়ে আছে এমন ভাবনা নিয়েই তা প্রতিরোধে কাজ শুরুর কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। নিয়মিত হলো আপনার সচেতন করা, সেটা হলো মসজিদে খুতবার নামাজে বলা, তারপরে আমাদের ওয়েবসাইটে দেওয়া, তারপরে আপনার হলো আমাদের লিফলেট বিতরণ করা, এই কাজগুলো। তারপরে আমরা রেড কিচেন, বিডি ক্লিন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে একটু কাজ করা, মানুষের দ্বারে দ্বারে বলা, এই জিনিসগুলো চেষ্টা করি। মূল কাজ কিন্তু শুরু হবে আমাদের এই বর্ষাটা থামার পরে। ডেঙ্গু মশা ছড়িয়ে পড়া রোধে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে আরও বেশি সচেতনতার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নাটোরের লালপুরে প্রাইভেট কার চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার রাতে লালপুর গোপালপুর সড়কের গোপালপুর সুগার মিল উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে প্রাইভেট কার চালক সাইদুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত সাইদুর রহমানের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে রাতেই তারা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে তৌহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেন। এদিকে মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
সকালে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কারণেই দেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এসেছে। জুলাই শহীদদের পাশাপাশি আহতদের অবদান সারা জীবন মনে রাখতে হবে বলেও উল্লেখ করেন গণপূর্ত উপদেষ্টা। আগামীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে এই উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করার কথাও জানান তিনি। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। চট্টগ্রামে অক্সিজেন ২ নম্বর গেট সড়কে শীতল খালের ওপর ভেঙে যাওয়া কালভার্টের বিষয়ে করণীয় ঠিক করতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। দ্রুত নতুন কালভার্ট নির্মাণের কথা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ২০ ফুট প্রশস্তের স্থলে ৬০ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হবে। ইতোমধ্যে যানবাহন চলাচলের সুবিধার্থে সড়কের এক পাশের ডিভাইডার ও ল্যাম্পপোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য পাশের কালভার্টটিও যাতে ভেঙে না যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে ৪ লেনের ব্যস্ত সড়কটির এক পাশ বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে। বিশেষ করে ২ নম্বর গেট থেকে অক্সিজেনগামী যানবাহনকে ভেঙে পড়া কালভার্টটি অতিক্রম করতে বেগ পেতে হচ্ছে। গতকাল ভোরে বৃষ্টির পানির চাপে প্রায় ৫ দশকের পুরনো কালভার্টটি ভেঙে পড়ে। এতে সড়কটির এক পাশে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুরনো কালভার্টটি ব্যস্ত সড়কে ভারী যান চলাচলের জন্য উপযোগী ছিল না। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে গবেষণা কার্যক্রম। জলাবদ্ধতায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে শতাধিক একর ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফসলও। গবেষণা কেন্দ্রের কর্মচারীদের বাসভবনে পানি জমে থাকায় দুর্ভোগে রয়েছে বাসিন্দারা। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে গত ১.৫ মাস ধরে জলাবদ্ধতা রয়েছে এখানে। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ গবেষণা কেন্দ্রের। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেবেন তারা। জয়পুরহাটে রিমান্ডে নিয়ে আসামিকে নির্যাতনের অভিযোগে আক্কেলপুর থানার এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই গোলাম রব্বানীকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জয়পুরহাট জেনারেল হাসপাতালে আসামিকে পরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল এই আদেশ দেন। গত মার্চে ইসলামী ব্যাংকের আক্কেলপুর এজেন্ট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় থানা ও আদালতে আলাদা ৮টি মামলা হয়। এতে আসামি করা হয় শাখার মালিক জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক রিওয়ানা ফারজানা ও ক্যাশিয়ার মাসুদ রানাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম রব্বানী ৩ দিনের পুলিশ হেফাজত শেষে ৩ আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করেন। এ সময় আসামি মাসুদ রানাকে আরও ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। তখন মাসুদ রানা আদালতের কাছে তার ওপর নির্যাতনের অভিযোগ তোলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাষ্ট্রীয় পরিবহন ডাক বিভাগের মাধ্যমে আম পরিবহন সেবায় তেমন সাড়া মেলেনি। ২.৫ মাসে পরিবহন হয়েছে মাত্র ৩০০ ক্যারেট আম। ব্যবসায়ীরা বলছেন, প্রচার ও প্রস্তুতির ঘাটতির কারণে জনপ্রিয় হয়নি সেবাটি। এখনও কুরিয়ার ব্যবহার করছেন ব্যবসায়ীরা। ডাক বিভাগ বলছে, জনবল ও গাড়ির অভাবেই বাণিজ্যিকভাবে কার্যকর হয়নি সেবাটি। এবার মৌসুম শুরুর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ের মধ্যে কম খরচে বিভিন্ন জেলায় আম পরিবহনের ঘোষণা দেয় ডাক বিভাগ। ঢাকা সহ উত্তরাঞ্চল ও দক্ষিণের ২৫ জেলায় ২৪ ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেট সহ ২১ জেলায় ৪৮ ঘন্টায় আম পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে আমের মৌসুমের ২/৩ কেটে গেলেও ডাক বিভাগের সেবায় সাড়া মেলেনি। ব্যবসায়ীরা বলছেন, প্রচার ও প্রস্তুতির অভাবে সেবাটি জনপ্রিয় হয়নি। কুরিয়ার সার্ভিসে প্রতি কেজি আম পাঠাতে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত খরচ হয়। প্রচার প্রচারণা নাই, অনলাইনেও কোনো প্রচার প্রচারণা নাই, কোনো রাষ্ট্রীয় টেলিভিশনেও কোনো প্রচার প্রচারণা নাই। আমাদের এখানেও তারা কোনো ধরনের লিফলেটও বিতরণ করে নাই। কুরিয়ারওয়ালা তো ইচ্ছে মতো দাম কাটে, কখন বলে ১২, কখন বলে ১০, কখন বলে ১৫, এর বাইরে ঢাকার বাইরে এত টাকা, ঢাকার মধ্যে এত টাকা, বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করে। ডাক বিভাগ বলছে, স্পিড পোস্ট সেবার মাধ্যমে প্রতি কেজি আম পাঠাতে খরচ হবে ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির খরচ ৫ টাকা করে। তবে পর্যাপ্ত জনবল ও গাড়ি না থাকায় বাণিজ্যিকভাবে কার্যকর হয়নি সেবাটি।
18 জুলাই পর্যন্ত 2 উপজেলা থেকে পাঠানো হয়েছে মাত্র 300 ক্যারেট আম। স্পেশালি আম স্পিড পোস্টের মাধ্যমে আম প্রেরণের জন্য অতিরিক্ত জনবল বা অতিরিক্ত গাড়ি ব্যবস্থা করা হয়নি, যার কারণে আমরা কমার্শিয়ালিভাবে উদ্যোক্তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি না। আমাদের ডিপার্টমেন্ট আরও কোনো উদ্যোগ গ্রহণ করে এক্সট্রা কোনো গাড়ি সরবরাহ দেওয়ার ব্যবস্থা করতে পারতো, হয়তো এই জিনিসটা আরও বৃদ্ধি পেত এবং কমার্শিয়ালি আমটা সরবরাহ দেওয়া সম্ভব হতো। এই বছর জেলায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এর মধ্যে 1/4 আম পরিবহন হয়েছে কুরিয়ার সার্ভিসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের বাসিন্দা। সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে যান। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ ও মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঢাকার ধামরায়ে মদ পানের পর বিষক্রিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। সকালে কালামপুর আদর্শ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা যায় বুধবার মদ পানের পর অসুস্থ হয়ে পড়েন ওই গ্রামের সুতা কারখানার শ্রমিক বিপ্লব পূজার ও মাছ শিকারী সুধীর দিগার। ভোরে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। রাঙ্গামাটির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকটে হাজারো বাসিন্দা। কুয়া, নদী, ছড়ার পানি তাদের ভরসা। তবে দূষণের কারণে প্রায় দেখা দিচ্ছে ডায়রিয়া, আমাশয়, কলেরার প্রকোপ। স্থানীয়দের অভিযোগ, গভীর নলকূপ বসানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো সাড়া মেলেনি। রাঙ্গামাটির বরকলের আইমাছড়া ইউনিয়নের দুর্গম গ্রাম চান্দাবিঘাট। এখানকার 2 শতাধিক পরিবারের জন্য কুয়া আর ঠ্যাঙা পানির নদীই ভরসা। পশুপাখির বিচরণে দূষিত হয়ে পড়ে পানি। প্রায়ই দেখা দেয় পানিবাহিত নানা রোগের প্রকোপ। গত বছর 2 মাসের ব্যবধানে 5 জনের মৃত্যু ঘিরে তৈরি হয় আতঙ্ক। এখানে পানির বিষয়ে খুব কষ্টের। কুয়া ছাড়া আমাদের কোনো বিকল্পই নাই। অসুখ বিসুখ বেশি হয়, হাসপাতালও পাশে নাই, আশেপাশে নাই। জনপ্রতিনিধিদের অভিযোগ, এসব দুর্গম এলাকায় গভীর নলকূপ বসানোর জন্য বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। করা হয়নি কোনো সার্ভেও। নির্বাহী প্রকৌশলী আছে এবং উপসহকারী প্রকৌশলী, ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি। এই যে সান্দবিঘাট, আন্দারমানিক, কালাপুনসরা, তারপরে হচ্ছে বুয়াটেক, এই সমস্ত অহরহর হচ্ছে সীমান্তের যে জায়গাগুলো পানীয় জলের যে সংকট, ওখানে মানে কিভাবে টিউবওয়েল, ডিপওয়েল এগুলো স্থাপন করা যায়। জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী এলাকাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। বিদ্যুৎ নেই, যোগাযোগ ব্যবস্থা অনেক দুর্গম এবং পানির লেয়ার অত্যধিক হার্ড হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অ্যাক্সেস করা পসিবল হয় না আমাদের গতানুগতিক প্রকল্পে। তো যে কারণে আমরা চেষ্টা করছি বর্তমানে ফিজিবিলিটি স্টাডি যে প্রকল্পটা চলছে, এই প্রকল্পের মাধ্যমে ঠেগা সহ এই ধরনের যেগুলো রাঙামাটির প্রত্যন্ত এলাকা, দুর্গম এলাকা, যেগুলোতে স্বাভাবিক প্রকল্পের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা খুব কঠিন। আইমাছড়া ছাড়াও বরকলের ভূষণছড়া, বড় হরিণা এবং জোড়াছড়ির দুমদুমা ইউনিয়নের অন্তত 30,000 মানুষ বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে বীরগঞ্জে ব্যক্তি মালিকানাধীন গুদামে থেকে আনসারের জন্য বরাদ্দ 533 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোম ট্রেডার্স নামে প্রতিষ্ঠান থেকে এসব চাল জব্দ করা হয়। খাদ্য নিয়ন্ত্রক জানান, 3 আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে 22 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দের 16 মেট্রিক টন চাল টাঙ্গাইলের আমিনুল ইসলামের কাছ থেকে বীরগঞ্জের ব্যবসায়ী জামিনুর রহমান কিনে গুদামে মজুত রাখেন। পরে বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোম ট্রেডার্সের গুদাম থেকে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো জব্দ করা হয়। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।